খাবারের মেইন উপাদান। এই প্রধান উপাদানগুলো কিভাবে প্রসেস হবে সেটা আজকে আমরা শিখব। এর মধ্যে আমরা হয়তো পুরোটা আজকে শেষ করতে পারবো না, আমরা কার্বোহাইড্রেটটুকু বোঝার চেষ্টা করব। প্রথমে আমি আলোচনা করব ডাইজেশন বা পরিপাক বা হজম বলতে আমরা কি বুঝি। দেখেন, ডাইজেশন ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ একটি শারীরবৃত্তীয় স্বাভাবিক একটি প্রক্রিয়া বাই হুইচ, যেখানে কমপ্লেক্স ফুড পার্টিকেল, অর্থাৎ আমরা যে খাবারটা খাই এটা হচ্ছে কমপ্লেক্স জটিল একটা বা বড় একটা খাবারের অংশ বা খাবারের অণু। যেমন আমরা ভাত খাই, রুটি খাই, তরকারি খাই, এগুলো হচ্ছে আমরা চোখে বা আমরা মুখের টেস্টে আমরা বুঝি, কিন্তু আমার বডি আসলে বুঝে হচ্ছে এটা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ফ্যাট, তাই না? এখন এই যে বডি চিনলো প্রোটিন, বডি চিনলো কার্বোহাইড্রেট, বডি চিনলো ফ্যাট, কিন্তু যখন আমরা খাবারটা খেয়ে ফেললাম, খাবার চিবানোর পরে বা গিলে ফেলার পরে যখন পাকস্থলীতে গিয়ে এটা কি হয়, এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মিশে যায়, ব্লেন্ড হয়ে যায়, তাই না? এই ব্লেন্ড হওয়া এটা হচ্ছে গিয়ে এই খাবারের যে কমপ্লেক্স যে অংশগুলো থাকে, জটিল যে অণুগুলো থাকে, বড় অণু যে থাকে, এটা হচ্ছে ভেঙে ভেঙে ছোট অণুতে পরিণত হয়। এই ছোট অণুতে পরিণত না হলে আমার বডি অর্থাৎ আমার ইন্টেস্টাইন এটা সে খাবারটাকে অ্যাবজর্ব করতে অর্থাৎ শোষণ করতে পারবে না। যখন সে অ্যাবজর্ব করে ফেলবে, শোষণ করে ফেলবে, তখনই আমার বডি এটাকে কাজে লাগাতে পারবে, ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা সেলে চলে যাবে, তখন সেটাকে আমরা বলি নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান। তাহলে এই যে ডাইজেশন বা পরিপাকটাই হচ্ছে এই যে কমপ্লেক্স অণু বা কমপ্লেক্স যে ফুড পার্টিকেল, খাবারের যে অংশটা বড় অংশটা, সেটা কি করবে আর ব্রোকেন ডাউন, ভেঙে যাবে, ছোট ছোট কণাতে ভেঙে যাবে ইনটু সিম্পল ফর্ম, একটা স্বাভাবিক একটা ফর্মে, একটা স্বাভাবিক একটা অংশে চলে আসবে, যেটা সুইটেবল ফর অ্যাবজর্পশন, আমার শরীরের অ্যাবজর্পশন করার জন্য, শোষণ করার জন্য সে একটা সুইটেবল ফর্মে চলে আসবে। অ্যান্ড সাবসিকুয়েন্ট, পরবর্তীতে ইউটিলাইজেশন বাই বডি সেল, সেটা আমার প্রত্যেকটা বডি সেলে খাদ্যের যে কোষগুলোতে শরীরে, সেই খাদ্য উপাদানগুলো শরীরে কোষ কলাতে চলে যাবে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে পরিপাক হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যদ্রব্য ভেঙে শোষণ উপযোগী সরল খাদ্যে পরিণত হয় এবং পরবর্তী শরীরের কোষ তা ব্যবহার করতে পারে। এই হচ্ছে আমাদের ডাইজেশন। এই ডাইজেশনের উদ্দেশ্য কি, পারপোজটা কি? সাপ্লাই এনার্জি টু দ্য বডি ফর অ্যাক্টিভিটি, আমাদের কার্য সম্পাদন করার জন্য দেহের শক্তিটা সরবরাহ করবে, প্রয়োজনীয় শক্তি উপাদান সে সাপ্লাই দিবে। ফর দ্য গ্রোথ অফ দ্য বডি, দেহের বৃদ্ধি সাধন করবে। ফর দ্য রিপেয়ার অফ ওয়্যার অ্যান্ড টিয়ার, শরীরে কোথাও যদি কাটা ছেঁড়া হয় বা ক্ষত হয় তার মেরামত করবে। মেইনটেনেন্স অফ দ্য বডি, বডি দেহের রক্ষণাবেক্ষণ করবে, প্রতিরোধ ব্যবস্থা করবে। এটা হচ্ছে আমাদের ডাইজেশনের উদ্দেশ্য, অর্থাৎ এই যে বড় অণু থেকে ভেঙে ভেঙে ছোট অণুতে চলে আসবে। এই যে ডাইজেশন হবে তার পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। শোষণ হচ্ছে কি, অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্টস, অর্থাৎ এই যে আমরা যে খাবারটা খাবো, খাওয়ার পর ডাইজেশন হবে, অর্থাৎ সে ভেঙে ভেঙে ছোট একটা কোণায় পরিণত হবে, এটাকে আমরা এন্ড প্রোডাক্টস, যে সর্বশেষ যে প্রোডাক্টটা থাকবে সে প্রোডাক্টটা আমার ইন্টেস্টাইনের যে ইপিথেলিয়াল অংশ, অর্থাৎ যে আবরণী কলার অংশ থাকবে, সে কি করবে, মানে সাক করে নিবে, শোষণ করে নিবে, অর্থাৎ সে রিসিভ করে নিবে এবং ব্লাড স্ট্রিমের অর্থাৎ রক্ত প্রবাহের মধ্যে সে প্রবেশ করিয়ে দিবে, তখন রক্ত কি করবে, প্রত্যেকটা সেল টু সেলে পৌঁছে দিবে। এটাই হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। এই অ্যাবজর্পশন না হলে, ডাইজেশন না হলে অ্যাবজর্পশন হবে না, অ্যাবজর্পশন না হলে আমার বডি নিউট্রিয়েন্ট পাবে না। এখন এই অ্যাবজর্পশন এবং ডাইজেশন এগুলো হওয়ার জন্য আমাদের কিছু ডাইজেস্টিভ জুস বা পাচক রস এগুলো কাজ করে, হ্যাঁ, এই কিছু উপাদান কাজ করে, এগুলোকে সাধারণত আমরা এনজাইম বলি। এই এনজাইম গুলো প্রয়োজন হয়, হ্যাঁ, এবং এনজাইম গুলো কোথায় কিভাবে থাকে, মেইনলি হচ্ছে আগে রস বেরোবে, পরে রসের ভিতরে কিছু এনজাইম থাকে, এনজাইম আমরা পরে আলোচনা করব। আগে হচ্ছে কি জুস, ডাইজেস্টিভ জুস বা পাচক রস। ফর দ্য ডাইজেশন ভেরিয়াস টাইপস অফ ডাইজেস্টিভ জুস রিকোয়ার, বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ জুস প্রয়োজন, যেমন স্যালাইভা, লালা, এটা একটা ডাইজেস্টিভ জুস যেটা আমাদের মুখের মধ্যে থেকে এটা নিঃসরণ হয়। আমরা আগে পড়েছি যে 3 জোড়া কি থাকে, স্যালিভারি গ্ল্যান্ড থাকে সেখান থেকে, হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এরপর থাকে গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলী রস, যেমন পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এবং কিছু এনজাইম নিঃসৃত হয়, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক জুস। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসরণ হয়, অগ্নাশয় রস। এবং বিভিন্ন ইন্টেস্টাইনের অংশ থেকে ইন্টেস্টিনাল জুস, যেটাকে আমরা সাক্কাস এন্টারিকাস বলি, অর্থাৎ ইন্টেস্টাইন থেকে যে রসটা বেরোয় সেটাকে আমরা বলি সাক্কাস এন্টারিকাস বা ইন্টেস্টিনাল জুস।
এবং লিভার থেকে এবং গলব্লাডার থেকে কি নিঃসরণ হয়? বাইল নিঃসরণ, পিত্ত রস নিঃসরণ হয়। এগুলো সবই হচ্ছে ডাইজেস্টিভ জুস। পরীক্ষায় আসে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ জুসের নাম লেখো, তখন এই যে স্যালিভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টিনাল জুস এবং বাইল, এগুলো হচ্ছে ডাইজেস্টিভ জুস বা পাচক রস। এবার আমরা ডাইজেশনের মধ্যে কার্বোহাইড্রেটের ফর্মটা আমরা আলোচনা করব, যে কার্বোহাইড্রেট কিভাবে ডাইজেশন হয় বা কোন কোন অংশে ডাইজেশন হয়। কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার পর সাধারণত তার যে ফর্ম থাকে, অর্থাৎ যে ফর্মে, যে অবস্থাতে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি, সাধারণত তিনটা ফর্মে আমরা কার্বোহাইড্রেট রিসিভ করি। এটাকে বলে মনোস্যাকারাইড, স্যাকারাইড, হ্যাঁ, স্যাকারাইড বা স্যাকারিন আমরা পরিচিত শব্দটা, মিষ্টি জাতীয়, হ্যাঁ, স্যাকারিন, এই স্যাকারিন থেকে স্যাকারাইড। যেগুলো সিঙ্গেল অণু, অর্থাৎ এক অণু বিশিষ্ট, মনো, মনো মানে সিঙ্গেল বা এক, মানে সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট, সেটাকে আমরা বলি মনোস্যাকারাইড। অর্থাৎ কার্বোহাইড্রেটের সবচেয়ে শেষ পার্ট, যেটা সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট, যেটা এটার নাম হচ্ছে কি? মনোস্যাকারাইড, হ্যাঁ, এক অণু বিশিষ্ট। দুই অণু বিশিষ্ট হলে এটাকে আমরা বলি ডাইস্যাকারাইড, এবং দুইয়ের অধিক হলে সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। ঠিক আছে, মনোস্যাকারাইড এক অণু বিশিষ্ট, যেটা সবচেয়ে মানে লাস্ট পার্ট কার্বোহাইড্রেটের। ডাইস্যাকারাইড দুই অণু বিশিষ্ট, এবং তার যখন অধিক অণু বিশিষ্ট হয় সেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের মধ্যে সাধারণত থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ সাধারণত আমরা যে কোনো মিষ্টি জাতীয় খাবার যখন খাবো, এই মিষ্টি জাতীয় খাবারটা সবার শেষে ভাঙতে 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 সবার লাস্ট পার্ট হচ্ছে গ্লুকোজ, তাই না? এবং দেখবেন যখন কোনো রোগী অসুস্থ হয়ে যায়, সে যখন স্বাভাবিক খাবার খেতে পারে না, তখন গ্লুকোজ আমরা কি করি? পানিতে গুলে গ্লুকোজ পাওয়া যায় মিষ্টি, সেটা আমরা দিয়ে দিই, তাই না? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার যে কি বলে ডাইজেস্টিভ যে সিস্টেমটা, পাকস্থলী এবং আনুষঙ্গিক যে অর্গানগুলো থাকে, এটা হজমের জন্য, কাজ করার জন্য এনার্জি পায় না, তখন আমরা কি করি? সহজ পাচ্য খাবার, এই গ্লুকোজটা দিলে তার মুখে চাবাইতে হয় না, তার খেতে মানে হজম হইতে হয় না, সরাসরি কি করে? ওই ইন্টেস্টিনে চলে যায়, ওখান থেকে সে অ্যাবজর্ব করে। তার মানে আমরা যে কোনো খাবার খাবো, সবার লাস্ট প্রোডাক্ট পাবো আমরা গ্লুকোজ। ঠিক আছে, এরপরে আমরা যদি কোনো ফল খাই, ফ্রুটস খাই, এই ফলের মধ্যে মিষ্টি জাতীয় উপাদান থাকে, এই ফলের থেকে গ্লুকোজও পাওয়া যায়, আবার একটা উপাদান পাওয়া যায় কার্বোহাইড্রেটের অংশ, সেটাকে আমরা বলি ফ্রুক্টোজ। কি বলি? ফ্রুটস থেকে ফ্রুক্টোজ। এবং দুধ থেকে, দুধের যখন আমরা খাবো, দুধ হচ্ছে একটা আইডিয়াল খাবার, এটার মধ্যে সব ধরনের খাদ্য উপাদান থাকে, তার মানে এখান থেকেও কার্বোহাইড্রেট থাকে। এই দুধ থেকেও সবার শেষে আমরা পাই গ্যালাক্টোজ। কাজে আমরা যে কোনো কার্বোহাইড্রেট, ভাত, রুটি, আলু, হ্যাঁ, বিস্কিট, যাই খাই না কেন, সেখানে গ্লুকোজ পাবো। ফল খেলে ফল থেকে গ্লুকোজ পাবো, ফ্রুক্টোজ পাবো, গ্যালাক্টোজ, এবং দুধ থেকে, মিল্ক থেকে গ্যালাক্টোজ পাবো। এই গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ বা গ্লুকোজ এই ফর্মে না আসা পর্যন্ত এই কার্বোহাইড্রেটটা হজম হয় না। ঠিক আছে, এগুলো কি হয়? সরাসরি আমার বডি অ্যাবজর্ব করে ফেলে, এটার জন্য কোনো ডাইজেশন প্রয়োজন হয় না। কারণ কাউকে আমি যদি গ্লুকোজ দেই বা ফ্রুক্টোজ দেই বা গ্যালাক্টোজ যদি তার বডিতে আমি পুশ করি, কোনো কারণবশ আমি ঢুকাই, তাহলে এখানে হজম হবে না, মানে এখান থেকে আর ভাঙা যাবে না, এটা তো লাস্ট পার্ট, এটা ভাঙবে কি? এই জন্য সরাসরি শোষিত হয়, এর জন্য কোনো হজমের বা ডাইজেশনের প্রয়োজন হয় না। ডাইস্যাকারাইড যেহেতু এটা দুই অণু বিশিষ্ট, মানে একটা ধাপ উপরে, তার মানে এখানে যদি এই খাবার ফর্মে যদি আমরা গ্রহণ করি এই ফর্মেটে, তাহলে একটা ধাপ ভাঙতে হবে হজম করার জন্য। যেমন ধরেন আমি দুধ খাই, দুধ থেকে আমরা পাবো ল্যাকটোজ, দুধের ফার্স্ট পার্ট পাবো আমরা ল্যাকটোজ, এই ল্যাকটোজ অংশ থেকে পরবর্তী ধাপে আসবে গ্যালাক্টোজ, তখন এটা অ্যাবজর্ব হবে। তার মানে মিল্ক খেলে এটা একটা ধাপে ল্যাকটোজ হয়ে তারপরে গ্যালাক্টোজে আসবে, সরাসরি ল্যাকটোজটা কি হয় না? হজম হয় না। এই জন্য দেখবেন অনেক সময় ওই যে যাদের দুধ হজম হয় না, তখন এই রোগটা বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স, তার বডিতে ল্যাকটোজ বা দুধ কি হচ্ছে না? হজম হচ্ছে না। এরপরে হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজ মানে হচ্ছে বিভিন্ন রকমের চিনির সিরাপ, চিনির সিরাপ, অর্থাৎ যেমন ঘনই, যেমন মধু, তারপর বিভিন্ন রকম চকলেট, স্ন্যাক বার যেটাকে আমরা বলি, ডার্ক চকলেট, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড ফর্ম। এগুলো হচ্ছে একটা ধাপে কি হতে হবে? ডাইজেশন হতে হবে। সুক্রোজ, বিভিন্ন রকম ফল অথবা আখের রস যদি আমরা খাই, আখের চিনি যদি খাই, বা আমরা যদি সুগার, মানে যে নর্মাল যে সুগার ফর্ম আমরা খাই, এইখান থেকে আমরা পাই সুক্রোজ। এই সুক্রোজ থেকে পরবর্তী ধাপে আমরা গ্লুকোজ পাবো। তার মানে এগুলো একটা ধাপ পার হইতে হবে। এই জন্য বলছে এগুলো ডাইজেশন মেনলি ইন্টেস্টাইন, প্রধানত অন্ত্রে গিয়ে, ইন্টেস্টাইনে গিয়ে ডাইজেশন হবে, এরপর হচ্ছে অ্যাবজর্পশন হবে, মানে এখান থেকে একটা ধাপ ভাঙবে। আর সবচেয়ে বড় যে অণু পলিস্যাকারাইড, অর্থাৎ যেমন আমরা
স্টার্চ খাই, স্টার্চ বলতে বোঝাচ্ছে যত প্রকার শর্করা, যেমন রুটি, ভাত, এগুলোকে আমরা স্টার্চ বলি। স্টার্চ পাশাপাশি যেমন গ্রেইন, হ্যাঁ, খাদ্যশস্য, দেখেন সবকিছু কিন্তু খাদ্যশস্য থেকে, হয় ধান, হয় গম, হয় ভুট্টা, হয় মানে জব, যাই খাই না কেন এই গ্রেইন থেকে আসে, এগুলোকে একত্রে বলা হয় স্টার্চ। আলু, আলু একটা স্টার্চ, মানে এগুলো বরণ। এরপরে কিছু কিছু প্রাণী যখন আমরা খাই, যেমন ধরেন গরু, ছাগল, হাঁস, মুরগি, এই যে প্রাণীদের বডিতেও তারা নিজস্ব কিছু কার্বোহাইড্রেট জমা করে। তো প্রাণীদের কার্বোহাইড্রেট গুলি জমা হয় সাধারণত লিভারের মধ্যে, অর্থাৎ কলিজা। তো আমরা যদি যখন গরুর কলিজা, মুরগির কলিজা, খাসির কলিজা যখন আমরা খাই, ঠিক আছে, এই কলিজাটা তার মানে ওদের যে খাবারটা এখানে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে, জমা হচ্ছে কার্বোহাইড্রেটটা, আমরা ওদের কাছ থেকে আমরা আমাদের বডি রিসিভ করতেছি, এগুলোকে বলা হয় গ্লাইকোজেন। অর্থাৎ প্রাণীদের বডিতে যে কার্বোহাইড্রেটটা জমা থাকে সেটাকে বলা হয় গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন আমরা ওদের কাছ থেকে নেই, এবং গাছের উদ্ভিদ, উদ্ভিদ থেকে আমরা যেগুলো নেই, উদ্ভিদও তার কার্বোহাইড্রেট জমা রাখে, এটাকে আমরা বলি সেলুলোজ। যেমন শাকসবজি, গাছের পাতা, লতা পাতা যা খাই, এটা হচ্ছে কি সেলুলোজ, উদ্ভিদ থেকে আমরা পাই। তো এই সেলুলোজটা আমাদের বডিতে হজম হয় না, হ্যাঁ, সেটা কি হয়, সরাসরি একদম মলের সাথে বের হয়ে যায়। এই জন্য সবজি না খেলে, লতা পাতা না খেলে দেখবেন কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্য হয়। ঠিক আছে, তাহলে এই সেলুলোজটা আমাদের হজম হয় না, কিন্তু এটা আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখি, এটা কার্বোহাইড্রেট। এই কথা এখানে বলা হচ্ছে, যেমন গ্লাইকোজেন স্টোরড ইন এনিম্যাল বডি স্পেশালি লিভার, এবং সেলুলোজ হচ্ছে উদ্ভিদ অথবা শাকসবজি থেকে পাওয়া যায়। স্টার্চ এন্ড গ্লাইকোজেন ডাইজেশন স্টার্টস ফ্রম মাউথ, এগুলো ডাইজেশনটা শুরু হবে মাউথ থেকে, কিন্তু আমরা সরাসরি সেলুলোজটা ডাইজেস্ট করতে পারি না, সেটা মানুষ কি মলের সাথে বের হয়ে যায়। তাহলে এই গেল আমাদের কার্বোহাইড্রেটের ফর্ম, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। এবার আমরা দেখব এন্ড প্রোডাক্ট। এন্ড প্রোডাক্ট আগে আলোচনা করেছি যে কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ, অর্থাৎ এই ফরম্যাটে আসতে হবে, মনোস্যাকারাইড ফর্মে আসতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ঠিক আছে, এখন এই কার্বোহাইড্রেট গুলোকে ডাইজেশন করতে গেলে আমাদের ওই যে এনজাইম মিশ্রিত হয়, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, বিভিন্ন অংশ থেকে বিভিন্ন এনজাইম। তো কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম গুলো প্রয়োজন, সেগুলোর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, অর্থাৎ স্যালাইভার মধ্যে থাকে, স্যালাইভা, লালার সাথে লালার কি থাকে, অ্যামাইলেজটা থাকে, এটাকে আমরা বলি স্যালাইভারি অ্যামাইলেজ। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। সাধারণত এনজাইম হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যারা খাবারকে হজম করতে, পরিপাক করতে সহায়তা করে। এই এনজাইম গুলো শেষে সাধারণত এস থাকে, সাধারণত ব্যতিক্রম আছে, তবে যে এস, যেমন অ্যামাইলেজ, হ্যাঁ, ল্যাকটেজ, ম্যালটেজ, সুক্রেজ, এগুলো হচ্ছে সব এনজাইম। এনজাইমের শেষে, নামের শেষে এস থাকে, এস দেখলে বুঝবো এনজাইম। তাহলে এই কি এনজাইম গুলো আমরা কি করব, ব্যবহার হয় আমাদের বডিতে কার্বোহাইড্রেট গুলোকে ডাইজেশন করার জন্য। এবার দেখেন আমরা কার্বোহাইড্রেট প্রথমে কি করব, গ্রহণ করলাম ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে যদি আমরা যেমন বয়েলড স্টার্চ, অর্থাৎ যেমন ভাত যদি খাই, রুটি খাই, বিস্কিট, এগুলো সব বয়েলড স্টার্চ, মানে সিদ্ধ শর্করা। এটা যখন খাবো, খাওয়ার সময় এটা মুখের মধ্যে ওরাল ক্যাভিটিতে কার্বোহাইড্রেটের ডাইজেশন শুরু হয়, ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর থেকে, মুখের মধ্যে তার ডাইজেশন শুরু হয়। এটাকে আমরা, এটার জন্য এনজাইম লাগবে টায়ালিন, এটাও লালার রসের মধ্যে থাকে, লালার রসে প্রচুর পরিমাণে টায়ালিন থাকে। এই জন্য দেখবেন যখন আমরা ভাত খাবো বা রুটি খাবো, চাবানোর শেষে গিয়ে মিষ্টি মিষ্টি লাগে, অর্থাৎ সেখান থেকে ওই যে গ্লুকোজ তৈরি হয়, হ্যাঁ, গ্লুকোজটা পাওয়া যায়, এই জন্য মিষ্টিটা লাগে, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ সেটা ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে বয়েলড স্টার্চ, তাকে টায়ালিনের সাহায্যে আমরা কি করব, ডাইজেশনের হেল্প করব। এটা থেকে প্রথম ধাপে ভেঙে আমরা পাবো ম্যালটোজ এবং গ্লুকোজ পলিমার। দেখেন ম্যালটোজ পেয়েছি, হ্যাঁ, ম্যালটোজটা আমাদের কোন ফরম্যাটে ছিল, ম্যালটোজ এই যে এই ফর্মে। বিভিন্ন রকমের খাবার যদি আমরা খাই, এখান থেকে আমরা কি পাবো, ম্যালটোজ। সিরাপ থেকে পেতে পারি, অন্য স্ন্যাক বার্স থেকে পেতে পারি, বা খাবার থেকেও পাই। আর গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ যদি আসে, তাহলে সেখানে সরাসরি অ্যাবজর্ব হয়ে যাবে, মানে হজম হয়ে গেল আর কি। তাহলে প্রথম ধাপে আমি যে শর্করাটা খেলাম, বয়েলড স্টার্চ খেলাম, সেখান থেকে পাওয়া যাবে ম্যালটোজ এবং গ্লুকোজ পলিমার। পলিমার তো এখানে অনেকগুলো অণু, বড় বড় অণু আর কি, গ্লুকোজে অনেক অণু বিশিষ্ট গ্লুকোজ পাচ্ছি। তার মানে একটা অংশ কিন্তু হজম হয়ে গেল, এই জন্য আমরা মুখে মিষ্টি মিষ্টি পাই। এরপরে চলে আসবে কোথায়, স্টোমাকে। স্টোমাকে কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না, হজম হয় না, ভাঙে না, এই জন্য লিখছে নো ডাইজেশন টেক্স প্লেস, এখানে কোনো কি হয় না, হজম হয় না, ডাইজেশন হয় না। বাট
হাইড্রোলাইসিস সুক্রোজ মে হ্যাপেন, এখানে সুক্রোজের সামান্য কি হয়, হাইড্রোলাইসিস মানে একটু আর্দ্র বিশ্লেষিত হবে, একটু পানি দ্বারা এটাকে একটু নাড়াচাড়া করবে, একটু বিশ্লেষিত করবে। এরপরে চলে যাবে পরের ধাপ হচ্ছে ইন্টেস্টাইন, ডিউডেনাম, আমরা পড়েছিলাম ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে ডিউডেনাম, ইলিয়াম, তারপর কি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ঠিক আছে, এই ইন্টেস্টাইনে যেটা সেটা চলে আসলে দেখেন স্টার্চ আসতে পারে, ম্যালটোজ আসতে পারে, ল্যাকটোজ আসতে পারে, সুক্রোজ আসতে পারে, সব আসতে পারে ইন্টেস্টাইনে। তাহলে স্টার্চ আসলে এখান জন্য প্রয়োজন হবে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস থেকে কি আসবে, এনজাইম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। আর লালার সাথে প্রথমে ছিল টায়ালিন। তাহলে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এখান থেকে আমরা পাবো ম্যালটোজ এবং আবার পাবো গ্লুকোজ পলিমার, মানে আবার এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এখানের ইন্টেস্টাইনের ম্যালটোজ এবং এই যে মুখের যে ম্যালটোজ, এই সব ম্যালটোজ আবার কি, মানে বিষয়টা হচ্ছে একটু যদি সহজ করে আমরা বুঝাই, দেখবেন ধরেন আমরা আগে যারা গ্রামে ছিলেন ঢেকির মধ্যে চালের গুঁড়া করতাম আমরা, এখন আমরা যে ব্লেন্ডার মেশিন দিয়ে কি করি, চাল গুঁড়া করি, অনেকে হয়তো দেখছেন। তো যখন দেখবেন গুঁড়ো করা হয়, ফার্স্ট চাপ দেওয়া হয়, ওই চালটা কি হচ্ছে, কিছু কিছু একদম পাউডার হয়ে যাচ্ছে, গুঁড়া হয়ে যাচ্ছে। আমরা চাল নিতে ছেঁকে দিলে সে গুঁড়াগুলো চলে যাচ্ছে, মানে আমার কমপ্লিট। বাকি আবার কি থাকতেছে, কিছু বড় বড় কণা থাকতেছে, সেটাকে আমি আবার কি দ্বিগুণভাবে আবার দিচ্ছি, আবার গুঁড়ো করতেছি, আবার কিছু চালনি দিয়ে সেঁকে নিচ্ছি, আবার বাকি গুঁড়োটা আবার দিচ্ছি, অ্যাজ লাইক এরকম ভেঙে ভেঙে আসতেছে। যে মুখে যখন এই স্টার্চটা আসলো, একটা পার্ট পেলাম ম্যালটোজ, বাকিটা গ্লুকোজ, মানে আমার যে এক পার্ট গুঁড়া হয়ে গেল, গ্লুকোজ অংশ চলে আসলো, অ্যাবজর্ব হয়ে গেল। পরের ধাপে যখন ইন্টেস্টাইনে আসলো, বাকি স্টার্চ গুলো এটা আবার কি হলো, যেমন আমরা রুটি খাই, ভাত খাই, কিছু গিলে ফেলি, কিছু চাবাইতে থাকি, তার মানে কিছু অংশ চলে আসলো আবার স্টার্চের, এখান থেকে আবার ম্যালটোজ পাবো, গ্লুকোজ পলিমার পাবো। তাহলে আগের ম্যালটোজ, এই সব ম্যালটোজ আবার এখানে আসলো। এই ম্যালটোজকে কি করতে, ভাঙতে বা ডাইজেশন করতে আমার লাগবে ম্যালটেজ নামক এনজাইম। এটা ওই ইন্টেস্টাইন থেকে নিঃসৃত হবে ম্যালটেজ, দেখেন নামের সাথে মিল আছে, ম্যালটোজকে ডাইজেশন করতে লাগবে ম্যালটেজ। এবার এই ম্যালটোজকে ভাঙলে, ম্যালটোজ ছিল আমাদের ডাইস্যাকারাইড ফর্ম, এখান থেকে ভেঙে আমার চলে আসবে গ্লুকোজ, এবং গ্লুকোজ মানে অনেকগুলো গ্লুকোজ গ্লুকোজ চলে আসবে। যদি আমরা দুধ খাই, মিল্ক, মিল্ক থেকে আমরা পাবো হচ্ছে ওই যে সরাসরি কি হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, এখান থেকে আমরা পাবো, অথবা ইন্টেস্টাইন, স্টোমাক পার হয়ে ইন্টেস্টাইন চলে আসবে, এখান থেকে ল্যাকটোজ পাবো একটা ধাপে। এই ল্যাকটোজকে হজম করতে লাগবে ল্যাকটেজ, ল্যাকটেজ দ্বারা ডাইজেশন হওয়ার পর এখান থেকে পাবো আমরা গ্লুকোজ, এবং এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে হবে গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। আমরা আগে বলেছিলাম যে ল্যাকটোজ হচ্ছে মিল্ক এবং ডাইস্যাকারাইড ফর্ম, এখান থেকে যখন ভাঙবে চলে আসবে মনোস্যাকারাইড ফর্মে, কোথায়, যে গ্যালাক্টোজ দুধ থেকে। হ্যাঁ, তার ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড ফর্ম, একটা ধাপে ভাঙলো, এখান থেকে সর্বশেষ ধাপে ভেঙে পাবো আমরা কি, গ্যালাক্টোজ, আর কিছু অংশ পাবো গ্লুকোজ, এই জন্য গ্লুকোজ প্লাস এখানে হবে গ্যালাক্টোজ। এরপর যদি আমরা আরো কিছু, যেমন যদি সুগার চলে আসে, চিনি খেলাম, মধু খেলাম, বা যে কোনো ফল খেলাম, এই ফল থেকে আমরা পাবো হচ্ছে কিছু অংশ গ্লুকোজ পাবো, যেটা সরাসরি অ্যাবজর্ব হবে, এবং বাকি পাবো হচ্ছে সুক্রোজ, এই সুক্রোজ থেকে বাকিটা পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তার মানে আমরা গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এই সবই হচ্ছে আমার কি, মনোস্যাকারাইড, অর্থাৎ একদম এন্ড প্রোডাক্ট, যে কার্বোহাইড্রেটের, যেটা আমরা এখানে পড়েছিলাম, যে এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট কি কি পাবো, গ্লুকোজ, গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ। ডেইরি প্রোডাক্ট যেমন দুধ, দই, ছানা, মাখন যা আছে সব হচ্ছে গ্যালাক্টোজ, এবং ফ্রুক্টোজ হচ্ছে যত ফ্রুটস থেকে পাবো। তো ফ্রুক্টোজে যাওয়ার আগে সুক্রোজ ভাঙবে, সুক্রোজ থেকে আমরা পাবো ফ্রুক্টোজ। এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনের ক্যাপাসিটি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। যদি এই পার্টটা বুঝে থাকেন, পরবর্তী যে প্রোটিন এবং ফ্যাট ডাইজেশন একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ঢাকার বাইরে যাব, আমার 10টা, 10:15 দিকে গাড়ি। আজকে আমি ক্লাস এতটুকু, জয়ন্তদা রেকর্ড অফ করতে পারেন। আমরা নেক্সট ক্লাসে প্রোটিন ডাইজেশন আর হচ্ছে ফ্যাট ডাইজেশন আমরা দেখব। ঠিক আছে জয়ন্তদা? হ্যাঁ স্যার, এই একসাথে নেবেন না এটা? হ্যাঁ, এটা একসাথে, আমার ক্লাস একসাথে, পরের ক্লাস হবে না, এবং নেক্সট ডে আবার একসাথে হবে।
আমি কমপ্লিট করাই দেবো, যেহেতু দুইটা আমার দায়িত্ব আছে, আমি একটা সিস্টেম ধরে ধরে বলছি আজকের মতো anatomy, কি ক্লাস physiology এখানে পড়াই দেবো। শেষ এটা? আজকে হ্যাঁ দাদা শেষ, কারণ আমি এখন বেরোয় যাবো। আচ্ছা 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 আজকে ক্লাসটা ঠিক আছে। ক্যান্সেল করতাম, কিন্তু যেহেতু